রাজস্ব আদায়ে ভর করে আসছে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট, ঘাটতি ২.৫ লাখ কোটি টাকার বেশি। প্রথমবারের মতো অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করতে সংসদে আবুল হাসান মাহমুদ আলী বললেন, অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়ে বড় বাজেট করে লাভ নেই। যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। দেখেন, আমরা টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি, কারণ শুধু বেশি করে লাভ নাই। বাড়তে পারে করের বোঝা, স্বস্তি চান সাধারণ মানুষ। ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপর যেন করের চাপটা একটু কমানো হয়। শিক্ষা খাতের বাজেটটা যেন তুলনামূলকভাবে একটু বেশি থাকে। 4 কোটি লোক ট্যাক্স পেয়ার করার মতন ক্যাপাসিটি আছে এখন বাংলাদেশে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। দেশের ইতিহাসে ৫৩তম বাজেট ঘোষণা হবে আজ। এটি হতে যাচ্ছে বর্তমান সরকারের টানা ১৬তম বাজেট। ১২ বার করে ২৪টি বাজেট উত্থাপন করেছেন সিলেটের দুই কৃতি সন্তান অর্থমন্ত্রী এস.এম. সাইফুর রহমান আর আবুল মাল আব্দুল মুহিত। ৫২ বছরের পরিক্রমায় বাজেটের আকার বেড়েছে ১,০০০ গুণের বেশি। এক নজরে দেখে নেব ইয়ানুর শিফাতের রিপোর্টে। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ১৯৭২ সালের ৩০ জুন উত্থাপন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট। ৭৮৬ কোটি টাকার ওই বাজেটে ভর করে উন্নয়নের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় যুদ্ধ বিধ্বস্ত সোনার বাংলার। পরের ২ অর্থ বছরে তার হাতেই বাজেটের আকার ছাড়ায় ১,০০০ কোটি টাকার সীমা। ১৯৭৫ সালের ২৩ জুন ১,৫৪৯ কোটি ১৯ লাখ টাকা আয় ব্যয়ে দেশের চতুর্থ বাজেট উত্থাপন করেন ডক্টর এ.আর. মল্লিক। এরপর টানা ৩ দফায় বাজেট দেন সামরিক শাসক জিয়াউর রহমান। পরের বছর ৩,৩১৭ কোটি টাকার বাজেট উত্থাপন করেন মির্জা নুরুল হুদা। ১৯৮০ সালের ৭ জুন জীবনের প্রথম বাজেট উত্থাপন করেন এম সাইফুর রহমান। পরের বছরও তিনি তুলে ধরেন দেশের আয় ব্যয়ের হিসাব। এরপর ২ বছরে বাজেটের আকার ৫,৮৯৬ কোটি টাকায় নিয়ে যান আবুল মাল আব্দুল মুহিত। পরের ৪ বছরে এম সাইদুজ্জামান বাজেটের আকার ঠেকান ৮,৫২৭ কোটি টাকায়। এরপর দুবার এম এ মুমিন আর একবার ডক্টর ওয়াহিদুল হকের হাতে এই বাজেট দাঁড়ায় ১২,৯৬০ কোটি টাকায়। বেগম খালেদা জিয়ার প্রথম দফার শাসনামলে টানা ৫ বার বাজেট উত্থাপন করেন এম সাইফুর রহমান। ১৫,৫৮৪ কোটি টাকা থেকে ২৩,১৭০ কোটি টাকায় ঠেকে বাজেটের আকার। ১৯৯৬ সালের ২০ জুন অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করেন বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। পরে শেখ হাসিনা সরকারের প্রথম বাজেট নিয়ে হাজির হন অর্থমন্ত্রী শাহ এ.এম.এস. কিবরিয়া। ২০০১ সালের ৭ জুন পর্যন্ত তার হাতে বাজেট বেড়ে দাঁড়ায় ৪২,৩০৬ কোটি টাকায়। পরের ৫ বছর বাজেট উত্থাপন করেন এম সাইফুর রহমান। ২০০৩ সালের ১২ জুন তার হাতে প্রথম ৫০,০০০ কোটি টাকা পার হয় বাজেটের আকার। ৩ দফায় মোট ১২ বার জাতীয় বাজেট তুলে ধরেন সিলেটের এই কৃতি সন্তান। এরপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২ বছর বাজেট ঘোষণা করেন ডক্টর এ.বি. মির্জা আজিজুল ইসলাম। দ্বিতীয় দফায় হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের পর ২০০৯ সালের ১১ জুন দেশের ইতিহাসে লাখ টাকার বেশি বাজেট নিয়ে সংসদে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। টানা ১০ দফায় বাজেট ঘোষণা করে রেকর্ড করা অর্থমন্ত্রী মুহিতের কর্মপরিকল্পনাতেই ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ কোটি টাকার গণ্ডি পার হয় বাজেটের আকার। এরপর টানা ৫ দফা বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বাজেটের আকার ছাড়ায় ৫ লাখ, ৬ লাখ, ৭.৫ লাখ কোটি টাকার গণ্ডি। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে দেশের ৫৩তম বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটের আকার হতে পারে ৭,৯৭,০০০ কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধি ধরা হতে পারে ৬.৭৫%, আর ৬.৫% হতে পারে মূল্যস্ফীতিকে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এবারের বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সকালে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করতে জাতীয় সংসদের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাংবাদিকদের কথা বলেন তিনি। সাধারণ মানুষের জন্য কি দিচ্ছেন স্যার এবার? যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। দেখেন, আমরা টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি, কারণ শুধু বেশি করে লাভ নাই। বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। যাচ্ছি তার কাছে।
কাজল, আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর তো বাজেট উত্থাপন হবে। তো বাজেট তো আমরা একটা সম্ভাব্য তথ্য আমাদের কাছে রয়েছে যে কি পরিমাণ বাজেট ধরা হয়েছে, কোন কোন খাতে বাড়ানো হচ্ছে, কোন কোন খাতে কমানো হচ্ছে। তো সেই বিষয়ে আপনার কাছে আমি প্রথমে জানতে চাই যে বার্ষিক যে এডিপি রয়েছে সেটি এবছর বাড়ানো হয়েছে এবং প্রায় 2.5 লক্ষ কোটি টাকা ধরা হয়েছে। তো সেখানে গত বছরও কিন্তু এর কাছাকাছি ছিল, কিন্তু বাস্তবায়ন কিন্তু হয়েছে তার 49%। তো এখনো পর্যন্ত গত বছরের যে 23-24 অর্থ বছরের বাজেট রয়েছে তার 1 মাস এখনো বাকি রয়েছে, যেহেতু জুলাই থেকে নতুন বাজেট শুরু হবে। তো এই 1 মাসে এখনো পর্যন্ত আমরা অর্ধেকও খরচ করতে পারিনি, আবার আমরা নতুন অর্থ বছরের বাজেটে এর হার বাড়িয়েছি। তো সেটা কতটুকু বাস্তবায়ন হবে বলে মনে হচ্ছে? মোটরসের শুরুতেই একটু আমরা বাজেট চিত্রটা দেখে আসি, আমরা আলোচনায় আসবো এডিপি। টোটাল এবারই কিন্তু বাজেটের যে আকার সেটি যদি আমরা দেখি একটু সব মিলে, সেটি হচ্ছে যে 7,97,000 কোটি টাকার যে বিশাল একটি বাজেট আমাদের উন্নয়ন থেকে সব কিছু মিলে, সেই বাজেটকে 53তম বাজেটে কিন্তু আমরা এই আকারটি বলা চলে যে সংকোচন নীতি অবলম্বন করি কিন্তু এবার 36,000 কোটি টাকা বাড়িয়ে চলতি অর্থ বছর থেকে আগামী বছরে বাড়িয়ে এটি কিন্তু নির্ধারণ করা হয়েছে। সেই ক্ষেত্রে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.75%, আর মূল্যস্ফীতি আমাদের 6.5%। একইভাবে যদি বলি যে বার্ষিক উন্নয়ন যে কর্মসূচির কথা বলছেন সেটি হচ্ছে এডিপির আকারটি যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে যে আকার যেটি বলছি সেটি হচ্ছে 2,65,000 কোটি টাকা 24-25 অর্থবর্ষের জন্য সম্ভাব্য আমরা জানতে পেরেছি এটি নির্ধারণ করা হবে, এবং সেটি নির্ধারণ করা হয়ে গেছে বলা চলে যে গত বৈঠকে পিএমের সাথে, এবং 23-24 যেটি ছিল 2,63,000 কোটি টাকা। প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে 24-25 অর্থ বছরে যেটি আমরা দেখছি যে সেই অনুপাতে কিন্তু 23-24 অর্থ বছরে যে পরিমাণ আমরা বরাদ্দ রেখেছিলাম সেটি বাস্তবায়নের হার হচ্ছে না কিংবা বাস্তবায়ন করছে না, এবং মূল্যস্ফীতি আমরা যেটি সেটি দেখছি 23-24 অর্থ বছর 6% ছিল, এবং 24-25 অর্থ বছরের জন্য আমরা দেখছি যে 6.5%। কিন্তু যেটি বার্ষিক উন্নয়ন কর্মসূচি যদি জুলাই থেকে এপ্রিল একটু চিত্র যদি বলি, সেই চিত্রের অনুপাতে কিন্তু আপনি যেটি বলেছেন আগে সেটা হচ্ছে যে 49-50% বেশি কিন্তু আমরা কখনোই ব্যয় করতে পারি না। সেটি যদি একটি চিত্র দেখি সেটি বলা চলে যে 24-25 অর্থ বছর যে নির্ধারিত করেছে 2,63,000 কোটি টাকা, এবং সেটি কিন্তু 23-24 অর্থ বছরে দেখছি আমরা সেটি হচ্ছে যে 2,61,000 কোটি টাকা ছিল। একইভাবে যদি বলি যে এখানে বাস্তবায়নের হার যেটি আমরা দেখছি সেটা হচ্ছে যে প্রতি বছরই আমরা দেখছি যে 49% কিংবা 50% এর বাইরে হয় না, এবং বলা চলে যে 6 কি 7 মাসে 8 মাসে কিন্তু এর 24 কি 25% হয়, এবং সবশেষ জুন মাসে এসে অর্থাৎ অর্থ বছর শেষ সময় এসে যে তড়িঘড়ি অবস্থা, বাস্তবায়ন চিত্রের অগ্রগতি দেখে কিন্তু বোঝা যায় যে এডিপি কতটুকু আমাদের সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিংবা বাস্তবায়ন চিত্র কতটুকু, এবং সেটি কাঙ্ক্ষিত মানের হচ্ছে কিনা সেটি কিন্তু প্রশ্ন। এবং বলা চলে যে 11 মাসে যেটি বরাদ্দ আমরা বাস্তবায়ন করতে পারিনি সেটি সবশেষ সময় এসে কতটুকু আসলে বাস্তবায়ন করা সম্ভব সেটি কিন্তু প্রশ্ন। এই ধারাবাহিকতায় বলা চলে যে প্রতি বছর যে পরিমাণ আমরা বরাদ্দ নেই এডিবিতে, সেই বরাদ্দের অর্ধেক পরিমাণ আমরা সবশেষ পর্যন্ত ব্যয় করতে পারি। এটি আমাদের সবচেয়ে বড় একটা ল্যাকিংস আমরা দেখছি এডিবি বাস্তবায়নে। এবং এই চিত্রের অবস্থা যদি বলি যে এখানে এই টাকার যে অ্যারেঞ্জমেন্টটা হয়ে যায় এবং টাকার যে বরাদ্দটা বিভিন্ন খাত থেকে আমরা নেই, সেটি যদি ভাবি সেটা অভ্যন্তরীণ খাত, বৈদেশিক উৎস, দুটি উৎস থেকে বরাবরই বলা চলে যে অভ্যন্তরীণ উৎস থেকে যদি আমরা দেখি যে 2023-24 অর্থাৎ চলতি বছরে ছিল 1,69,000 কোটি টাকা, সেটি কিন্তু আগামী অর্থবছরের জন্য কমিয়ে আমরা দেখছি যে প্রায় 4,000 টাকা কমিয়ে কিন্তু 1,65,000 কোটি টাকা কিন্তু নির্ধারণ করা হচ্ছে। আর বৈদেশিক উৎস থেকে দেখছি আমরা 94,000 কোটি টাকা ছিল চলতি অর্থবছর, আগামী অর্থবছরের জন্য 1 লাখ কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে। এরপরে যদি আমরা থাকি সেটি হচ্ছে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিপির বাস্তবায়ন চিত্র, সেটি আমরা যেটি বলছিলাম সেটিকে সেই অনুপাতে কিন্তু আবার কিন্তু আমরা কথা বলছি, যেটি 2024-25 অর্থ বছরে মোট প্রকল্প ছিল কিন্তু 1,321টি, বরাদ্দ আমরা দেখছি 2,65,000, এবং সেটি কিন্তু বলা চলে যে চলতি অর্থ বছর ছিল 1,647, অর্থাৎ চলতি অর্থ বছর থেকে আগামী অর্থ বছর প্রকল্পর পরিমাণ কিন্তু কমছে, তবে ব্যয়ের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সব কিছুর ব্যয় যেহেতু বেড়ে গেছে সেই ধারাবাহিকতা ব্যয়ের চিত্রটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো সব মিলে বলা চলে যে এডিপির বাস্তবায়ন কিন্তু আমাদের উন্নয়ন খাতের টোটাল সব কিছু মিলে ব্যয়, এই ব্যয় যত পরিমাণ বলা চলে যে সঠিকভাবে আমরা ব্যয় করতে পারবো সেটি কিন্তু কাঙ্ক্ষিত মানের হবে এবং রাজস্ব কিন্তু বাস্তবায়ন কিন্তু সঠিকভাবে হবে। তো সব মিলে বলা চলে যে এবারের যে অর্থনীতি অর্থাৎ অর্থ বছরের যে বাজেট, সেই বাজেটে যদি সামাজিক সুরক্ষা খাত নিয়ে আমরা কথা বলি, এডিপি চিত্র আসলে সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, কিন্তু সামাজিক সুরক্ষা খাতে একদম বলা চলে যে প্রান্তিক পর্যায়ে মানুষের ব্যক্তি জীবনের উন্নয়ন, সামাজিক জীবনের উন্নয়ন সেটি কিন্তু বলা চলে।
সামাজিক সুরক্ষা খাতে যদি আমরা থাকি একটু 24-25 অর্থ যেটি দেখছি যে আমরা 1,33,000 কোটি টাকা 7,000 কোটি টাকা চলতি অর্থবছর থেকে বাড়িয়ে কিন্তু নির্ধারণ করা হয়েছে এবং যেটি চলতি অর্থবছর হচ্ছে 1,26,272 কোটি টাকা এবং বাজেটের কত অংশ সংসদ বলি সেটি হচ্ছে 16.69% কিন্তু এই আসন্ন বাজেটে কিন্তু বলা হচ্ছে এটি আকার এবং চলতি অর্থবছর সেটি কিন্তু 16.58% ছিল এবং জিডিপির কত শতাংশ সেটি যদি বলি তাহলে চলতি অর্থবছর 2.52% এবং আসন্ন বাজেটে সেটি কিন্তু 2.37%, অর্থাৎ শতাংশ অনুপাতে কিন্তু কমছে, বরাদ্দ কিন্তু সেক্ষেত্রে বাড়ছে। সেক্ষেত্রে যেহেতু আমাদের ব্যক্তিগত জীবনে ব্যয় বেড়ে গেছে সেই ব্যয় অনুপাতে কিন্তু ব্যয় কিন্তু আমাদের বৃদ্ধি করা হচ্ছে। তো আমরা আলোচনা করছি, আলোচনার মধ্য দিয়ে বলা চলে যে আমরা একটু সংসদে যাব। সংসদে আছেন সহকর্মী সানভীর রূপল, তার থেকে বিস্তারিত জানবো বাজেটের সবশেষ অবস্থা। প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি তার প্রথম বাজেট পেশ করা, বাজেট উত্থাপন করার জন্য যে প্রস্তুতি সে প্রস্তুতি কিন্তু পুরোদমে শেষ হয়ে গেছে বা চলছে বলা চলে। কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী তার সভাপতিত্বে একটা মন্ত্রিসভা বৈঠক হবে, সেই বৈঠকে এই বাজেটের আকারটি পাশ করিয়ে নেওয়া হবে এবং রীতি অনুযায়ী তারপরে প্রধানমন্ত্রীকে সঙ্গে করে অর্থমন্ত্রী তিনি সংসদের প্রবেশ করবেন এবং সংসদ অধিবেশনে যোগ দেবেন এবং তারপর থেকেই এই বাজেটটি পেশ করা হবে 24-25 অর্থ বছরের জন্য এবং এই বাজেটেও কিন্তু ঘাটতির পরিমাণ এবারও যতটুকু আমরা জানতে পেরেছি যে 5% মধ্যেই রাখা হয়েছে, তবে ঋণের পরিমাণ বেশ বেড়েছে। 1,13,000 কোটি টাকার মতো সুদ বাবদ ব্যয় করা হবে আগামী অর্থ বছরের বাজেটটিতে। যদিও এবছর চলতি অর্থ বছরে এই সুদের হারটি সুদ দেওয়ার ক্ষেত্রে কিন্তু 1 লাখ কোটি টাকার কম ছিল। অন্যদিকে অভ্যন্তরীণ উৎস থেকেও ঋণের পরিমাণ বাড়ছে বৈশ্বিক ঋণের পরিমাণও। তবে সেক্ষেত্রে বাজেট বাস্তবায়ন কতটা আসলে মানসম্মত হয় সেটি কিন্তু আসলে জনগণের দোরগোড়ে পৌঁছানো যাবে সেটি কিন্তু আসলে দেখার বিষয়। অন্যদিকে এই মুহূর্তে যে বৈশ্বিক সংকট চলছে, অন্যদিকে অভ্যন্তরীণ যে চাপ চলছে সেই চাপের মধ্যেও এই বড় আকারের যে বাজেটটি সেই বাজেটে কিছুটা অনুন্নয়ন খাত বা উন্নয়ন খাতের একটু হ্রাস টেনে ধরার একটি চেষ্টা করা হয়েছে যে অতিরিক্ত ব্যয় অতিরিক্ত অপচয় যাতে না করা হয় সেদিক থেকে একটু লক্ষ্য করা গেছে এবং গত অর্থ বছরের চেয়ে এই অর্থ বছরের প্রকল্পের পরিমাণও কিন্তু অনেক বেশি বাড়ানো হয়নি এবং উন্নয়ন বাজেটের যে 2,65,000 কোটি টাকা রাখা হয়েছে সেই 2,65,000 কোটি টাকার মধ্যে প্রধানমন্ত্রীরও নির্দেশ আছে যে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে যে অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোকে শেষ করা এবং প্রকল্পগুলো যাতে নির্ধারিত সময়ে শেষ করা যায় সেদিকে আসলে দৃষ্টি দেয়া। তবে এটি বলাই যায় যে এই বাজেট বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ সংকট এবং ডলারের যে ক্রাইসিস সেটিকে মোকাবেলা করা, পাশাপাশি একটি বাস্তবায়ন সম্পন্ন বাজেট উপস্থাপন করা। তো এখন পর্যন্ত এই ছিল সংসদ ভবনের সামনে থেকে সবশেষ তথ্য। মোটরসি সংসদ ভবন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সানভীর রূপল। যে কথাগুলো উনি বলছিলেন সেটা হচ্ছে যে বাজেটে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিন্তু মূল্যস্ফীতি, সাথে প্রজেক্ট অর্থাৎ প্রকল্প যেগুলো আমরা টার্গেট করেছি, নির্ধারণ করেছি, সরকার করেছে সেটি কিন্তু বাস্তবায়নের বড় একটি চ্যালেঞ্জ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমাদের এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, আমরা একটু দেখে আসি। এবারে বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশার যেন শেষ নেই, কারো চাওয়া পণ্যের দামে মিলবে স্বস্তি, আবার কেউ চায় শিক্ষা খাতে বেশি বরাদ্দ। মূল্যস্ফীতির চাপ বাড়লেও বাড়ছে না কর্ম আয়, কিন্তু হিসেব নিকেশে নতুন বাজেটে সাধারণ মানুষের উপর বাড়তে পারে করের বোঝা, শঙ্কায় চাকরিজীবীরাও। এমন হাজারো চাওয়ার ভিড়ে তাদের প্রত্যাশা যেন গুরুত্ব পায় সেই আশা 2024-25 অর্থ বছরের বাজেটে। সাইফুল ইসলামের রিপোর্ট। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে দৈনিক আমিনুল ইসলামের আয় 8 থেকে 900 টাকা, যার তেল আনতে নুন ফুরায়। বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি কি সে বোঝে না, শুধু বোঝে বাজার করতে গেলে খালি টাকা ফুরিয়ে যায়। রুজি করে আমরা কিচ্ছু তাই না, আমরা খাইতে পারতাছি না, রিক্সা চালায় আগে তো কিছু আয় থাকতো, আয় নাই। একই মত এই শিক্ষার্থীর। শিক্ষা খাতের বাজেটটা যেন তুলনামূলকভাবে একটু বেশি থাকে, পরিবার থেকে খরচ চালাতে ব্যয় বহন করতে যাতে শিক্ষা ক্ষেত্রে যেন হিমশিম না খেতে হয়। চাকুরিজীবী এই যুবক আবার ভাবছেন ভিন্নভাবে। কর্পোরেট কোম্পানিগুলোকে আয়করের আওতায় এনে চাকরিজীবীদের করের বোঝা কমানোর দাবি তার। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সেগুলোকে কর ছাড় দিয়ে আমাদের মতো যারা ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপরে কর
চাপে দিচ্ছে। আমরা চাইবো যে ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপর যেন করের চাপটা একটু কমানো হয়। চলতি মাসে মূল্যস্ফীতি 9.89%। এমন পরিস্থিতিতে বাজারে পণ্যের দাম কমে আসুক এমন বাণী সাধারণ ভোক্তাদের। যারা গরিব তাকে দেওয়ার তো সম্ভব না সব জিনিসই। এত কদিন বাদে তো ডিম 200 টাকা হইব ডজন। টাকা পাচার রোধে কি করছে সরকার, এমন প্রশ্ন ছিল অনেকেরই। অর্থ পাচার হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক ঘটনা যেগুলো আমাদের বুকের ভিতরে নাড়া দিচ্ছে। পাচারের উপরে সরকার বিশেষ করে নজরদারি করা হয়। এবারে 7,97,000 কোটি টাকার বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা। রিকশা চালক থেকে চাকরিজীবী, ব্যবসায়ী বা উদ্যোক্তা সকলেরই চাওয়া আসছে 2024-25 অর্থ বছরের বাজেটে যেমন থাকবে দেশের এগিয়ে যাওয়ার পরিষ্কার রূপরেখা, তেমনি যেন তাদের দৈনন্দিন জীবনযাপনে থাকে স্বস্তির বারতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কাজল, আমরা প্রতিবেদনও যেমনটি দেখছিলাম, নিম্ন আয়ের মানুষের কিন্তু বাজেট সম্পর্কে ধারণা নেই। তারা শুধুমাত্র চাইছেন যাতে দ্রব্যমূল্যের দাম কমে আসুক। তো আপনিও সুরক্ষা খাতের কথা বলছিলেন বারবার এবং বলছিলেন এই খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। তো বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সুবিধাভোগীর সংখ্যাও কি বাড়ছে? মোটরসি ভালো একটা প্রশ্ন করেছেন। সেটি হচ্ছে যে সুবিধাভোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। গত বছর অর্থাৎ চলতি বছর থেকে আগামী অর্থ বছরে 4 লাখ সুবিধাভোগী কিন্তু বাড়ছে, আমরা যতটুকু জানতে পেরেছি। সেই ধারাবাহিকতা কিন্তু বলা চলে যে বয়স্ক ভাতাভোগী আগে যেটি ছিল অর্থাৎ চলতি বছর পর্যন্ত 58,01,000 জন আমরা দেখছি, সেই পরিমাণ কিন্তু 2 লাখ বাড়ছে এখানে ভাতাভোগীর সংখ্যা। সেটি বলা চলে যে 60,01,000 হবে। এবং একইভাবে কিন্তু বিধবা স্বামী নিগৃহীতা যারা রয়েছেন 25,75,000 জন রয়েছে, সেটি কিন্তু 2 লাখ বাড়বে, অর্থাৎ 27,75,000 জন হবে। এর বাইরে কিন্তু সবকিছু ওইভাবে অন্য কোনো ভাতাভোগীর সংখ্যা বাড়ছে না, আগের মতোই রয়েছে মা ও শিশু সহায়তা এবং হিজরত সবকিছু মিলে। আর এর বাইরে যদি বলি যে কতটুকু ভাতাভোগীদের কতটুকু উপকার কিংবা সুবিধা কতটুকু বাড়লো, সেই অনুপাতে যদি বলি সেটি কিন্তু খুব বেশি যে বলা চলে বর্তমান মূল্যস্ফীতি অনুযায়ী খুব বেশি সেটাও না। তবে সরকার চেষ্টা করেছে কিন্তু এটা বাড়িয়ে দেয়। সেটি হচ্ছে যে যদি বলি 2024-25 অর্থ বছরে সম্ভাব্য আকার যেটি হতে পারে একজন বয়স্কদের, সেটি মা ও শিশুর জন্য সেটি 1,000 টাকা, এবং 23-24 অর্থাৎ চলতি বছর যেটি ছিল 800 টাকা, 200 টাকা কিন্তু বৃদ্ধি করছে প্রতি মা ও শিশুর জন্য। এবং বয়স্ক ভাতার সংখ্যা যেটি আমরা দেখছি যে চলতি অর্থ বছর 600 টাকা ছিল, সেটি কিন্তু 300 টাকা বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য 900 টাকা নির্ধারণ করছে। এবং নতুন করে যেটি আমরা দেখছি যে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস আক্রান্ত এরকম 30,000 ব্যক্তিকে কিন্তু 50,000 টাকা সরকার এককালীন সহায়তা করবে। কাজল, বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মূল্যস্ফীতির একটি বড় রয়েছে এবং সবাই এদিকে তাকিয়ে আছে বাজেটের দিকে যে পণ্যের দাম বাড়বে কিনা, এর চিত্রটা কি আসলে? আচ্ছা, মূল্যস্ফীতির বিষয়টি সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ আগামী অর্থ বছরে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অনুযায়ী 24-25 অর্থ বছরে যদি বলি যে আমাদের প্রবৃদ্ধি 6.75%, যেটি বলা চলে যে প্রবৃদ্ধি এটি ছিল, এবং মূল্যস্ফীতি কিন্তু দাঁড়িয়েছে 6.50%। এবং একইভাবে যেটি চলতি বছর যেটি আমরা দেখছি 23-24-এ কিন্তু বলা চলে যে প্রবৃদ্ধি সেক্ষেত্রে 5.82%, আর আমাদের মূল্যস্ফীতি কিন্তু দাঁড়িয়েছে 9.37%। সেক্ষেত্রে বড় একটি চ্যালেঞ্জ হবে যে মূল্যস্ফীতি যতটা মানুষের হাতে নাগালে রেখে তাদের সামাজিক জীবন এবং ব্যক্তি জীবনে কতটা সহজভাবে পরিপালন করা যায়, সেটি কিন্তু সরকার বড় চ্যালেঞ্জ। তো আমার কাছে এই ছিল মোটরসি। ধন্যবাদ কাজল আপনাকে। বাজেট নিয়ে আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। দেশের উন্নয়নে বাড়ানো হয় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। আসন্ন 2024-25 অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা প্রায় 5.5 লাখ কোটি টাকা। তবে অর্থনীতিবিদরা বলছেন অটোমেশন না হলে দুর্নীতি কমবে না, বাড়বে না কাঙ্ক্ষিত রাজস্বের প্রবৃদ্ধি। আর ব্যবসায়ীদের দাবি অরাজকতা ও হয়রানি বন্ধ করতে হবে ভ্যাট ব্যবস্থায়। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। জাতীয় বাজেটে নিজস্ব আয়ের একমাত্র উৎস দেশের রাজস্ব খাত। চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 5 লাখ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে আয় ধরা হয় 4,30,000 কোটি ও অন্যান্য সূত্র থেকে রাজস্ব সংগ্রহের লক্ষ্য ছিল 70,000 কোটি টাকা। আসন্ন 2024-25 অর্থ বছরে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটে রাজস্ব বিভাগের আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে কর ও এনবিআর বহির্ভূত আয় হিসেবে ধরা হয়েছে 4,95,000 কোটি টাকা। তবে দেশের সার্বিক আয়ের কাঠামো অনুসারে রাজস্ব আদায় দ্বিগুণ হওয়ার সুযোগ থাকলেও তা হচ্ছে না বলে মত অর্থনীতিবিদদের। এজন্য বিকল্প না থাকা সত্ত্বেও অটোমেশন বাস্তবায়ন করছে না এনবিআর। সহজ মাধ্যম হলো ডিজিটালাইজ করা। 4 কোটি লোক মানে ট্যাক্স পেয়ার মতন করার মতন ক্যাপাসিটি আছে এখন বাংলাদেশে, আন্দাজ করা হয়। সার্ভে তো এনবিআর করাবে, এনবিআর তো করে না, তাদের মানে অন্য প্রবলেম আছে।
তারা হয়তো আপনার ওই যে গুষ্ঠুর যে খায় এগুলো আপনার তাদের বন্ধ হয়ে যাবে। এনবিআরের ভ্যাট আদায় নিয়েও রয়েছে নানা অভিযোগ। ব্যবসায়ীদের ভাষ্য, এনবিআরের অব্যবস্থাপনার কারণে ইএফডি মেশিন স্বল্পতায় একই মার্কেটে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। যে দোকানগুলোতে বসানো হয়েছে 20টা দোকান থেকে মাল কিনতে যাবেন, 5 লক্ষ টাকার মাল কিনতে গেলে 5,50,000 টাকা হয়ে যাবে। আর পাশের দোকানগুলো যাদেরকে মেশিনটা দেওয়া হয়নি তাদের পড়বে 5 লক্ষ টাকা। কোন কাস্টমার ঢুকবে তাদের থেকে মাল নেওয়ার জন্য? ব্যবসায়ী ধ্বংস হয়ে যাচ্ছে। এদিকে 15% কর দিলেই এবারের বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ পেতে পারেন সংশ্লিষ্টরা। এর আগে 2020-21 অর্থ বছরে 10% কর দিয়ে 20,500 কোটি টাকা বৈধ করা হয়। সে বছর সর্বোচ্চ পরিমাণ কালো টাকা সাদা করায় 2,064 কোটি টাকা রাজস্ব পায় এনবিআর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশে পর্যটক সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে, আর এই ক্রমবর্ধমান পর্যটন শিল্পে বিসিকের অবদান বেড়ে দাঁড়িয়েছে 11%। রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব শীর্ষক সেমিনারে একথা জানান বিসিক চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক। এ সময় অতিরিক্ত শিল্প সচিব কামরুন নাহার সিদ্দিকা বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভূমিকা রাখছে ঐতিহ্যবাহী হস্তশিল্প, টেক্সটাইল ও ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য সহ বিদেশি পর্যটকদের আকর্ষণে। উত্তরবঙ্গের সবচেয়ে বড় ফলের বাজার রাজশাহীর বানেশ্বরে আম ওঠা শুরু হয়েছে, তবে ফলন কম হওয়ায় দাম চড়া। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে না থাকায় অন্যান্য বছরের তুলনায় এবার আমের ফলন কম। মাঝে টানা দাবদাহে ঝরেছে গুটি। এমন অবস্থায় দাম বেশি হাঁকাচ্ছেন বিক্রেতারা। এদিকে ক্রেতার অভাবে সেভাবে জমে ওঠেনি বাজার। আর শেষ মুহূর্তে ফলন টিকিয়ে রাখতে নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা। নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি এর লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক। এতে এখন থেকে অন্য সব তফসিলি ব্যাংকের মতোই কাজ করবে ব্যাংকটি। সোমবার এই লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। এদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের কার্যালয়ে নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুকের হাতে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। রাতারাতি অভিবাসন নীতিমালায় বড় পরিবর্তন আনল পর্তুগাল। বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ সেনজেন ভিসা বা অবৈধভাবে পর্তুগাল গিয়ে বৈধ হওয়ার পথ। অভিবাসন ব্যবস্থা ঢেলে সাজানোর আশ্বাসেই মূলত ক্ষমতায় আসে মধ্য ডানপন্থী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্স। সরকার গঠনের 3 মাসের মধ্যে অভিবাসন ইস্যুতে নতুন নীতিমালা প্রণয়ন করল মন্টিনেগ্রো সরকার। কিছু বুঝে ওঠার আগেই সরকারের এমন সিদ্ধান্ত ও তার বাস্তবায়নকে বিপাকে পড়েছেন পর্তুগালে গিয়ে আইমা এন্ট্রি না করা প্রবাসীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শিক্ষা খাতের বাজেটটা যেন তুলনামূলকভাবে একটু বেশি থাকে। ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপর যেন করের চাপটা কমানো হয়। 4 কোটি লোক ট্যাক্স পেয়ার করার মতন ক্যাপাসিটি আছে এখন বাংলাদেশে। রাজস্ব আদায়ে ভর করে আসছে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট। ঘাটতি 2.5 লাখ কোটি টাকার বেশি। অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়ে লাভ নেই বললেন অর্থমন্ত্রী। স্বস্তি চান সাধারণ মানুষ। জলবায়ু পরিবর্তনে ধুঁকছে সুন্দরবন। লবণাক্ততা বাড়ায় কমেছে গাছ, প্রাণীকুলে আসছে পরিবর্তন। কর্মসংস্থান ঘরবাড়ি হারিয়ে খুলনায় 10 বছরে এলাকা ছেড়েছে 30,000 পরিবার। এবং বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনাবেচা হয় অভিযোগ দেশটির প্রধানমন্ত্রী সাফ জানান, প্রবেশ করা যাবে না কাজের চুক্তিপত্র ছাড়া। শক্ত অভিবাসন নীতিতে পর্তুগালও। এই ছিল এ সময় বাণিজ্যে। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন ওমর ইমাম। মধুসী, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।